ওম নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘের ইতিবৃত্ত আজকের আমাদের বিষয় আলোচনার শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব। মঠে শ্রী শ্রী ঠাকুরের নিত্য সেবা পূজার চরিতার্থতা প্রকটিত হতো বাৎসরিক রামকৃষ্ণ আবির্ভাব উৎসবে। আলমবাজার অধ্যায়ে এই বাৎসরিক আনন্দ উৎসব উদযাপিত হতো দুটো পর্যায়ে। জন্মতিথির দিন মঠে পূজা ভোগরাগাদি হতো। মুখ্যত ভক্তগণ পাঠ, ভজন কীর্তন, নর্তনে অংশগ্রহণ করতেন, প্রসাদ ধারণ করতেন। আলমবাজার মঠে ঠাকুরের তিথি পূজায় উপস্থিত স্বামী শুদ্ধানন্দজি বলেছিলেন, ঠাকুরের তিথি পূজার দিন এক রাত্রি আলমবাজার মঠে কাটাইয়াছিলাম। সকাল হইতেই আরম্ভ করে পরদিন সকাল পর্যন্ত 24 ঘণ্টা স্বামী রামকৃষ্ণানন্দজি পূজা করিয়াছিলেন। শুধু ওই বছরই না, প্রতি বছর ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আলমবাজার মঠে স্বামী রামকৃষ্ণানন্দজি অষ্টপ্রহর পূজা অনুষ্ঠান করতেন। আর পরবর্তী রবিবারে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব স্মরণার্থ সাধারণ উৎসবের আয়োজন হতো। এর পশ্চাতে রয়েছে সংক্ষিপ্ত ইতিবৃত্ত। 1881 খ্রিস্টাব্দে ঠাকুরের ভক্ত মনমোহন, সুরেশচন্দ্র, রামচন্দ্র প্রমুখের উদ্যোগে ঠাকুরের আবির্ভাব উৎসব প্রবর্তিত হয়েছিল। স্থূলদেহে ঠাকুরের উপস্থিতিতে এই উৎসব ভাব বৈচিত্র্যে ও আধ্যাত্মিক পরিমাপে হতো অতুলনীয়। চিরস্মরণীয় ও প্রেরণাদায়ক সেসব কাহিনী ভক্তদের দুর্লভ সম্পদ। 1892 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মতিথির কয়েকদিন আগে আলমবাজার মঠের আরম্ভ। সেবার জন্মতিথি পড়েছিল সোমবার 29 ফেব্রুয়ারি। পরবর্তী রবিবারে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ উৎসবের সংক্ষিপ্ত বর্ণনা পাওয়া যায় স্বামী শিবানন্দজির একটি চিঠিতে। তিনি লিখেছেন, শ্রী শ্রী গুরুদেবের জন্ম মহোৎসব এবার মহা সমারোহে সম্পাদিত হইয়াছিল। কলিকাতাস্থ প্রায় 1500 সুশিক্ষিত ভদ্রলোক সকল আসিয়া বিশেষ উৎসাহের সহিত যোগদান করিয়াছিলেন এবং তাহাদের মধ্য হইতেই প্রায় 5-6 সম্প্রদায় ভদ্রলোক হরিকীর্তন করিয়াছিলেন। এক সম্প্রদায় তাঁর পবিত্র জীবনচরিত পাঠ করিয়া প্রায় সকল লোককেই মুগ্ধ করিয়াছিলেন। যে কুটিরে তিনি অবস্থিতি করিতেন এবং যে স্থানে তিনি তপশ্চর্যা ইত্যাদি করিয়াছিলেন, বহুতর লোক সেই স্থানে যাইয়া অতি আনন্দে হরিকীর্তন ও সাষ্টাঙ্গে প্রণিপাত করিয়াছিলেন। ইংরেজি শিক্ষিত লোক অধুনা বঙ্গদেশে যে এমন ভক্তিপরায়ণ হইতেছেন, এ কেবল ঈশ্বরের বিশেষ কৃপা। পরিতৃপ্তির সুখস্মৃতি নিয়ে ভক্তগণ বাড়ি ফিরে যান। পরবর্তী মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল রবিবার 26 ফেব্রুয়ারি 1893। মহোৎসবের জন্য প্রেরিত অর্থের প্রাপ্তি সংবাদ নিয়ে স্বামী শারদানন্দ 28 ফেব্রুয়ারি 1893 তারিখের প্রমদাদাস মিত্রকে লিখেছিলেন, মহোৎসব পরশ্য হইয়া গিয়াছে, প্রায় 5-7 হাজার লোক সমাগম হয়। সকলের মুখেই উৎসাহ, ভক্তি ও আনন্দের চিহ্ন লক্ষিত হইয়াছিল। এই দুইটি মহোৎসবে যোগদানকারী ব্রহ্মচারী কালীকৃষ্ণ পরবর্তীকালে স্বামী বিরজানন্দের
স্মৃতিকথা থেকে উৎসবের কিছু বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। তিনি লিখেছেন, তখন ঠাকুরের জন্মোৎসব ভক্তদের লইয়া সামান্যভাবেই হইত, খুব বেশি ভিড় হইত না। সেজন্য কুঠি বাড়ির পিছনে রান্নাবাড়ির দালানে ও চত্বরে ভোগ রান্না হইত ও কুঠি বাড়ির একটি ঘরে খিচুড়ি, তরকারি ও অম্বলের গামলাগুলি রাখা হইত ও অন্য ঘরে লুচি, হালুয়া, দই, বোঁদের ভাঁড়ার হইত। অতিথি ও ভক্তেরা বারান্দাতেই বারে বারে বসিয়া প্রসাদ পাইতেন। 2-3টি সংকীর্তন দল আসিত। তাহারা ও ভক্তমণ্ডলী ঠাকুরের ঘরে সংকীর্তনে খুব মাতামাতি করিত ও পরে পঞ্চবটী, বেলতলা ও মন্দির প্রাঙ্গণে ভজন গান করিয়া বেড়াইত। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা তাঁর ঘরের উত্তর দিকের বারান্দায় ঢালা শতরঞ্চি পাতা স্থানে বসিয়া ঠাকুরের বিষয় আলাপ আলোচনা করিত। কেহ কেহ বা পঞ্চবটিতে অথবা বেলতলায় বসিয়া ধ্যান ধারণা করিত। 9টা কি 10টার সময় সকলকে শালপাতায় ঠোঙায় 1 হাতা হালুয়া ও 2খানি লুচি প্রসাদ দেওয়া হইত ও মধ্যাহ্নে সকলে বসিয়া খিচুড়ি ভোগ পাইতেন। মাই লাইফ অ্যান্ড রেমিনিসেন্সেস, স্বামী বিরজানন্দের এই বাংলা রচনা, যেটা অসমাপ্ত ও অপ্রকাশিত, সেখান থেকেই এই ঘটনার বিবরণ পাওয়া যায়। আমেরিকায় স্বামী বিবেকানন্দের প্রচার কার্যের বিজয় দুন্দুভি বেজে ওঠার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। স্বামীজির গুরু রামকৃষ্ণ তাঁর সংগঠিত মঠ ইত্যাদির প্রতি জনসাধারণের দৃষ্টিভঙ্গি পাল্টাতে থাকে। এই পটভূমিকায় 1894 খ্রিস্টাব্দের শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব অধিক সংখ্যক ব্যক্তিকে আকৃষ্ট করে। আলমবাজার মঠে জন্মতিথির দিন পূজা হোম ইত্যাদি হয়। সেদিন ছিল শুক্রবার 9 মার্চ। পরবর্তী রবিবারে দক্ষিণেশ্বরে অনুষ্ঠিত সাধারণ উৎসবে লোকজন অধিক সংখ্যায় যোগদান করেন। অদ্ভুতানন্দজি স্বামীর অর্থাৎ লাটু মহারাজের স্মৃতিচয়ন থেকে জানা যায়, উৎসব প্রাঙ্গণে বিজয়কৃষ্ণ গোস্বামীর সাথে লাটু মহারাজে ভাবন্মত্ত হয়ে অনেকক্ষণ নৃত্য করেছিলেন। ঠাকুরের গৃহী ভক্ত রামচন্দ্র দত্ত এবং অন্যান্য ভক্তগণ প্রচুর আয়োজন করেছিলেন। স্বামী রামকৃষ্ণানন্দও যোগদান করেছিলেন। ঠাকুরের নাম উচ্চারণ করতে করতে তিনি ভাবন্মত্ত হয়ে নৃত্য করেছিলেন। অপূর্ব ভাবমণ্ডিত পরিবেশ রচিত হয়েছিল। ভক্তগণ আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন। স্বামী রামকৃষ্ণানন্দ গৃহী গুরুভাইদের দেখে মহানন্দে প্রত্যেককে প্রেম আলিঙ্গন করেছিলেন। পরের বছর দক্ষিণেশ্বরে মহোৎসবের আয়োজনে নতুন ও প্রবল এক প্রেরণা যুক্ত হয়েছিল। অর্থাৎ 1895 সুদূর আমেরিকা থেকে স্বামী বিবেকানন্দের উপদেশ ও নির্দেশ মঠবাসীদের প্রাণচঞ্চল করে তুলেছিল। তিনি স্বামী ব্রহ্মানন্দকে লিখে পাঠালেন, এবারকার মহোৎসব এমন করবে যে আর কখনো তেমন হয় নাই। আমি একটা পরমহংস মহাশয়ের জীবনচরিত লিখে পাঠাবো, সেটা ছাপিয়ে ও তর্জমা করে বিক্রি করবে। বিতরণ করলে লোকে পড়ে না, কিছু দাম লইবে। হুজুকের শেষ, এই তো কলির সন্ধে। দাদা, একবার গর্জে গর্জে মধু পানে লেগে যাও দেখি। এ বিষয়ে পর্তাবলী সাক্ষ্য দেয়। কলিকাতার টাউন হলে স্বামী বিবেকানন্দের অত্যাশ্চর্য সাফল্যের
স্বীকৃতি দানের জন্য বড় সভা অনুষ্ঠিত হয়েছিল। এর সংগঠনের জন্য স্বামী অভেদানন্দজি বেশ পরিশ্রম করেছিলেন। স্বামী বিবেকানন্দ তাকে লিখলেন, অদ্ভুত কর্মক্ষমতা তোমরা দেখাইয়াছ ভাইয়া, ওই তেজে একবার মহোৎসব করো দেখি, রই রই হয়ে যাক। বাহ বাহাদুর, সাবাস। পত্রাবলী এ বিষয়ে সাক্ষ্য দেয়। স্বামী বিবেকানন্দ চাইছিলেন শ্রী ঠাকুরের ভাবাদর্শের অধিক প্রচার এবং স্থায়ী মঠ স্থাপনের জন্য অর্থ সংগ্রহ। স্বামীজি 22 অক্টোবর 1894 তারিখে মঠে গুরুভাইদের পত্র লিখলেন, এবারকার উৎসব এমন করিবে যে ভারতে পূর্বে আর হয় নাই, এখন হইতেই উদ্যোগ করো এবং উক্ত উৎসবের মধ্যে অনেকেই হয়তো কিছু কিছু সহায়তা করিলে আমাদের একটা স্থান হইয়া যাইবে। এবারকার জন্মোৎসবে বোধহয় আমি যোগদান করিতে পারিব। যদি অধিক লোক হয় তাহলে দাঁড়া প্রসাদ অর্থাৎ একটা সরাতে লুচি প্রভৃতি হাতে হাতে দিলেই যথেষ্ট হবে। মহোৎসবাদিতে পেটের খাওয়া কম করিয়া মস্তিষ্কের খাওয়া কিছু দিতে চেষ্টা করিবে। যদি 20,000 লোকে 4 আনা করিয়া দেয় তো 5,000 টাকা উঠিয়া যায়। পরমহংসদেবের জীবন ও তাহার শিক্ষা এবং অন্যান্য শাস্ত্র হইতে উপদেশ করিবে, ইত্যাদি ইত্যাদি। পত্রাবলী এ বিষয়ে সাক্ষ্য দেয়। এবছর অর্থাৎ 1895 জন্মতিথি ও সাধারণ মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল যথাক্রমে মঙ্গলবার 26শে ফেব্রুয়ারি ও রবিবার 3রা মার্চ। সাড়ম্বরে অনুষ্ঠিত তিথি পূজাতে মঠে উপস্থিত হয়েছিলেন অন্যান্যদের মধ্যে রামচন্দ্র দত্ত, মাস্টার মহাশয়, মনমোহন মিত্র প্রভৃতি ঠাকুরের পুরানো ভক্তগণ। দক্ষিণেশ্বরে মহোৎসবে লোকসমাগম বেশি হয়েছিল। এই বছরই অক্ষয় কুমার সেন তাঁর রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ করে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। শ্রোতাদের অন্যতম স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ পুঁথি রচয়িতাকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, অক্ষয়বাবু এমন সুন্দর করে তাঁর কথা লিখেছেন যে মেইয়া লোকেরাও তাকে বুঝতে পারবে, অর্থাৎ মায়েরা। স্বামী রামকৃষ্ণানন্দ ও অন্যান্যদের চিঠি থেকে স্বামীজি জানতে পারেন যে মহোৎসব খুব ধুমধামের সঙ্গে হয়ে গেছে, কিন্তু উৎসবের বিবরণী পড়ে তিনি সন্তুষ্ট হতে পারলেন না। তাঁর 11 এপ্রিল 1895 তারিখে রামকৃষ্ণানন্দজিকে লেখা দুটি চিঠি বক্তব্য তাতে স্পষ্ট হয়ে উঠেছিল, যথা পরের বার 1 লাখ লোক যাতে হয় তার চেষ্টা করতে হবে এবং শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ সুন্দর ও সুবদ্ধ করে পরিবেশন করতে হবে। তিনি ক্ষুব্ধ চিত্তে রামকৃষ্ণানন্দজিকে লিখেছেন, তোমরা মহোৎসবে তো লুচি সন্দেশ বাঁটলে আর কতকগুলো নিষ্কর্মার দল গান করলে, তোমরা কি স্পিরিচুয়াল ফুড দিলে তা তো শুনলাম না। ঠাকুর জন্ম মহোৎসব সম্বন্ধে স্বামীজির ধ্যান ধারণা ছিল অনেক উঁচু মাত্রা। তাঁর প্রত্যাশা ছিল সুদূর প্রসারী। তাঁর মনোভাবনা কিছুটা পরিস্ফুট হয়েছে তাঁর গুরুভাইদের লেখা চিঠির মাধ্যমে। তিনি সেই চিঠিতে লিখেছিলেন, নট অনলি দিস মহোৎসব উইল বি দিস মেমোরিয়াল বাট দ্য সেন্ট্রাল ইউনিয়ন অফ অ্যান ইন্টেন্স প্রপাগান্ডা অফ হিজ ডক্টরাইন। স্বামীজি পত্রাবলী এ বিষয়ে সাক্ষ্য দেয়। অর্থাৎ এই মহোৎসব শ্রীরামকৃষ্ণের শুধুমাত্র একটি স্মারক হবে না, এই মহোৎসব হবে একটি কেন্দ্রীয় প্রচার কেন্দ্র, যার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ চিরকল্যাণকামী ধর্মমতসমূহ বহুল প্রচারিত হতে পারে। উপরন্তু স্বামীজি চেয়েছিলেন মহোৎসব সংগঠনের দ্বারা গণমানুষে তাঁর ভবিষ্য পরিকল্পনা ক্ষেত্র প্রস্তুত করতে। তিনি তাঁর মহোদ্যমী গুরুভাই স্বামী ত্রিগুণাতীতানন্দজিকে লিখেছেন, মোৎসব অর্থাৎ মহোৎসব এমন মাচাবি
যে দুনিয়াময় তার আওয়াজ যায়, লেগে যা যত পারিস, পরে আমি ইন্ডিয়ায় এসে তোলপাড় করে তুলব। স্বামীজির পত্রাবলী এ বিষয়ে সাক্ষ্য দেয়। স্বামীজির এসব ভাবনায় ছাপ পড়েছিল পরবর্তী মহোৎসবে। 1896 খ্রিস্টাব্দের ঠাকুরের জন্মতিথি উৎসব ও সাধারণ মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল, যথাক্রমে শনিবার 15 ফেব্রুয়ারি এবং রবিবার 23 ফেব্রুয়ারি। সালটা 1896। উৎসব সংগঠনের নেতৃত্ব আলমবাজারের সন্ন্যাসীগণ গ্রহণ করেন। সুদূর পাশ্চাত্য দেশ থেকে স্বামীজি মঠধারীদের উদ্দেশ্যে স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখলেন, এবারকার মহোৎসবে খুব ধুমধাম মাতাইবে। খাওয়া দাওয়া অতি সাধারণ, মহাপ্রসাদ, সরাভোগ, দ্বারাপ্রসাদ ইতি। পরমহংসদেবের জীবনচরিত পাঠ, বেদ বেদান্ত পুঁথি একত্র করে আরতি করবে এবং কিঞ্চিত কিঞ্চিত পেলা আদায় করবে। পুরানো ডৌলে নিমন্ত্রণ ত্যাগ করিবে। স্বামীজি পত্রাবলী এ বিষয়ে সাক্ষ্য দেয়। তিনি নিমন্ত্রণের খসড়া লিখে দেন। তিনি আরও নির্দেশ দেন, যদি যথেষ্ট অর্থ সংগ্রহ হয় কিয়দংশ খরচ করে বাকি একটা ফান্ড করে রাখবে এবং তোমাদের খরচ তা হতে চালাবে। তাছাড়াও স্বামীজি শুভেচ্ছা জানিয়ে একটা টেলিগ্রাম করে পাঠান কেবল। এবছরের উৎসব অধিকতর জনসমাগম ছাড়াও দুটো ঘটনার জন্য স্মরণীয়। মহোৎসবে প্রসাদ বিতরণ সম্বন্ধে বলরাম ভবনে একটি আলোচনা সভা হয়েছিল। স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী যোগানন্দের উপস্থিতিতে প্রিয়নাথ মুখোপাধ্যায় প্রমুখ উদ্যোগী ভক্তগণ সিদ্ধান্ত করেন 2 ধরনের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। দরিদ্র নারায়ণের জন্য কলাই ডালের খিচুড়ি ও ভদ্রলোকদের জন্য সোনামুগের ডাল ও বাঁক তুলসীর চালের ভুনি খিচুড়ি। গণতান্ত্রিক স্বামী অখণ্ডানন্দ পরদিন স্বামী ব্রহ্মানন্দের নিকট গিয়ে এর প্রতিবাদ জানান এবং সিদ্ধান্ত পাল্টানো হয়। সকলের জন্য একই রকমের ভুনি খিচুড়ির ব্যবস্থা হয়। দ্বিতীয় ঘটনাটি যথেষ্ট রঙ্গরসের কারণ হয়েছিল। উৎসব প্রাঙ্গণে নানা শ্রেণীর মহিলার সমাগম দেখে অতীতে কোনো কোনো মহল থেকে কটূক্তি বর্ষিত হয়েছিল। এর প্রতিকারের জন্য স্বামী ত্রিগুণাতীতানন্দজি কয়েকজন সেবককে নিয়ে এগিয়ে যান। চিতপুর রোডের ওপর জোনাসাঁকো পর্যন্ত কিছু দূর অন্তর লাল শালুতে লেখা নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। তাতে লেখা ছিল, দক্ষিণেশ্বরের মহোৎসবে স্ত্রীলোক মাত্রেরই যোগদান নিষিদ্ধ। শহরের অন্যান্য অঞ্চলেও প্ল্যাকার্ডে এ নিষেধ ঘোষিত হলো। উৎসবের দিন দলে দলে স্ত্রীলোকদের আসতে দেখে স্বামী ত্রিগুণাতীতানন্দ দক্ষিণেশ্বরের প্রধান ফটক বন্ধ করবার আদেশ দেন। এদিকে হোড়মিলার কোম্পানির স্টিমারে দলে দলে মেয়েরা এসে দক্ষিণেশ্বরে মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়াতে থাকলো। গিরিশবাবুর অনুরোধে ফটক খুলে দিতেই বাঁধ ভাঙা জলস্রোতের মতো মেয়েরা আসতে থাকলো। প্রত্যক্ষদর্শী স্বামী অখণ্ডানন্দজি মহারাজ লিখেছেন, অনেকেই বলিল, বাধা দেওয়ার ফলে এবৎসর অন্যান্য বৎসরের অপেক্ষা স্ত্রীলোকের সংখ্যা খুব বেশি হইয়াছে। এ বিষয়ে পাদটিকা এরকম, রামদয়াল চক্রবর্তী হোড়মিলাল কোম্পানির একজন ঠিকাদার ছিলেন। তাঁর তত্ত্বাবধানে মহোৎসবের কোম্পানির কয়েকখানি স্টিমার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত হাটখোলা ও দক্ষিণেশ্বরের মধ্যে চলাচল করত। কলঙ্কিত চরিত্রের নারীদের উপস্থিতিতে যারা বিব্রত বোধ করেছিলেন তাদের অন্যতম রামদয়াল চক্রবর্তী স্বামীজির নিকট অভিযোগ পেশ করেন। এই বিষয়টি উত্থাপন করে স্বামীজি 23 আগস্ট 1896 তারিখে লেখেন, বেশ্যারা যদি দক্ষিণেশ্বর মহাতীর্থে যাইতে না পারে
তো কোথায় যাইবে? পাপীদের জন্য প্রভুর বিশেষ প্রকাশ, পুণ্যবানের জন্য তত নহে। তিনি আরও লিখেন, আমাদের মহা জগন্নাথ পুরী যথায় পাপী অপাপী, সাধু অসাধু, আবাল বৃদ্ধ বনিতা, নরনারী সকলের সমান অধিকার। বৎসরের মধ্যে একদিন অন্তত সহস্র নরনারী পাপ বুদ্ধি ও ভেদ বুদ্ধির হস্ত হইতে নিস্তার পাইয়া হরিনাম করে ও শোনে, ইহাই পরম মঙ্গল। এই একই চিঠিতে স্বামীজি নির্দেশ দিয়েছিলেন যে কয়েকজন কর্মী সেদিন ছড়িদারের কাজ করবেন। কদাচার ও কুকথায় নিযুক্ত ব্যক্তিদের তারা উদ্যান থেকে বের করে দিবেন। তিনি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন, যতক্ষণ তারা ভালো মানুষের মতো ব্যবহার করে ততক্ষণ তারা ভক্ত ও পূজ্য, মেয়েই হোক আর পুরুষই হোক, গৃহস্থ হোক আর অসতী হোক। মন্দির প্রাঙ্গণে দক্ষিণের ঘরগুলো উৎসবের ভাণ্ডারের জন্য ব্যবহৃত হচ্ছিল। আগের দিন ভিয়েন চেপেছিল। আন্দুলের গৈরিক বসন পরিহিত ভস্ম আচ্ছাদিত জটাধারী কালী কীর্তনের দল দক্ষিণেশ্বরের নাট মন্দিরে আসর জমিয়েছিল। ঠাকুরের ঘরে প্রণাম করে কীর্তনিয়া দলগুলি বাইরে এসে জনসাধারণের মধ্যে কীর্তন করতে থাকল। কীর্তনিয়ারাদের মধ্যে বৈষ্ণবচরণ ছিলেন প্রধান আকর্ষণ। মহাবোধি সোসাইটির শ্রী ধর্মপাল, যশোহরের হিন্দু পত্রিকার সম্পাদক যদুনাথ মজুমদার, শ্রী এন ঘোষ প্রভৃতি উপস্থিত ছিলেন। উৎসবের সংক্ষিপ্ত প্রতিবেদন লিখে স্বামী তুরীয়ানন্দজি একটি চিঠিতে মন্তব্য করেছেন, অন্যূন্য 30,000 নরনারী সমবেত হইয়া উৎসাহ ও ভক্তিপূর্ণ হৃদয়ে তাঁর সংকীর্তন ও জয় ঘোষণা করিয়া সমস্ত দিন দক্ষিণেশ্বর মন্দির আনন্দে প্লাবিত করিয়াছিল। এবারকার উৎসব অন্যান্য বৎসর অপেক্ষা সর্বাংশে উৎকৃষ্ট হইয়াছিল। এই চিঠি 18 ফেব্রুয়ারি 1896 তারিখে হরিমোহন ভাবকে লেখা চিঠি। অবশ্য পরবর্তী জন্মোৎসবের তুলনায় এবছরের উৎসবে সাফল্য ম্লান হয়ে গিয়েছিল। 1897 খ্রিস্টাব্দের শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসব কয়েকটি কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। প্রধান কারণ শ্রী শ্রী রামকৃষ্ণের প্রিয়তম শিষ্য নরেন্দ্রনাথের উৎসবে যোগদান। এ বিষয়ে ইন্ডিয়ান মিরর পত্রিকার 7 মার্চ 1897 সংখ্যায় ঘোষণা করে, This year the celebration is likely to be on a grander scale than ever in honor of Vivekananda. ভারতের শ্রেষ্ঠ সম্পদ বেদান্ত ধর্ম সগৌরবে বিদেশে প্রচার করে প্রত্যাবৃত্ত নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দের দক্ষিণেশ্বর প্রাঙ্গণে শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসবে এই প্রথম ও শেষ যোগদান। তার অনুসরণকারী দেশ বিদেশের বহু ভক্তের সমাগমে সেদিন দক্ষিণেশ্বর আন্তর্জাতিক মহাতীর্থের রূপ ধারণ করেছিল। এমন জমকালো শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসব পূর্বে বা পরে কখনো হয়নি। স্বামী বিবেকানন্দ উপস্থিত থাকবেন এ খবর রাষ্ট্র হয়েছিল আগেই। রাস্তায় বড় বড় প্ল্যাকার্ডে এই বার্তা ঘোষণা করা হয়েছিল। ভক্ত রামদয়াল চক্রবর্তী আহিরিটোলা থেকে দক্ষিণেশ্বর কালীবাড়ি পর্যন্ত যাত্রী বহনের জন্য ওই দিন স্টিমার ভাড়া নিয়েছিলেন। মন্দির প্রাঙ্গণের দক্ষিণ প্রান্তে যেসব সারি সারি ঘরে খাজাঞ্চির অফিস ও কর্মচারীদের বাসস্থান ছিল, সেখানে রান্নার ভাঁড়ারের ব্যবস্থা করা হয়েছিল। ভোগ রান্নার ব্যবস্থা হয়েছিল ওই সারিবদ্ধ ঘরগুলির পিছনে দরমা ঘেরা স্থানে। সকাল থেকে দলে দলে লোক আসছিল। হেঁটে, ঘোড়ার গাড়িতে, নৌকায়, স্টিমারে চেপে লোকে উৎসবে যোগদান করছিল। বহু সংকীর্তনের দল নৃত্য ও গানে মাতোয়ারা হয়ে উৎসব ক্ষেত্রে এক অপূর্ব
আধ্যাত্মিক ভাবের পরিমণ্ডল সৃষ্টি করেছিল। বৃহৎ কালীবাড়ির সর্বত্র লোকে লোকারণ্য হয়েছিল, যা ইতঃপূর্বে কখনো হয়নি। সকাল 9টা কি 10টা আন্দাজ স্বামীজি আলমবাজার মঠ থেকে দক্ষিণেশ্বরে যাত্রা করেন। সঙ্গে ছিলেন তার কয়েকজন গুরুভাই ও অন্যান্য অনুরাগী বৃন্দ। স্বামীজির খালি পা, পরনে গেরুয়া খাল্লা, মাথায় গেরুয়া পাগড়ি। স্বামীজিকে দেখে শত শত কণ্ঠে ধ্বনিত হলো, জয় রামকৃষ্ণের জয়, জয় বিবেকানন্দের জয়। সকলেই তার দর্শন ও স্পর্শনের জন্য উন্মুখ। হাজার হাজার মানুষ তাকে অনুগমন করছিল। প্রথমে মা কালীর মন্দিরে, পরে রাধাকান্তের মন্দিরে সাষ্টাঙ্গে প্রণাম করে স্বামীজি ঠাকুর ঘরে উপস্থিত হলেন। সেখানে লোকের ভিড়, কিন্তু ভাবের বন্যা। স্বামীজি তার ইংরেজ শিষ্যা মিস মুলার ও মিসেস সেভিয়ার এবং শিষ্য মিস্টার গুডউইনকে ঠাকুরের সাধনা স্থান, পঞ্চবটী, বেলতলা ইত্যাদি দেখাতে নিয়ে গেলেন। পথে বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে দেখা। পরস্পরকে প্রণাম ও অভিবাদন পূর্বক কুশলাদি প্রশ্ন করলেন। পঞ্চবটী মূলে সমাসীন ভক্তগণের মধ্যে বীর ভক্ত গিরিশচন্দ্রকে লক্ষ্য করে স্বামীজি বললেন, ঘোষাজ, সেই একদিন আর এই একদিন। গিরিশচন্দ্র হাসতে হাসতে বললেন, তা বটে, তবু এখনো সাধ যায়, আরও দেখি। বেলা বাড়তেই দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ লোকে লোকারণ্য। ফেরার পথে স্বামী নিরঞ্জনানন্দ বলেন, এমন ভিড় উৎসবে আর কখনো হয়নি, যেন কলকাতাটা ভেঙে এসেছিল। জনসমুদ্র স্বামীজির কণ্ঠে ভাষণ শুনবার জন্য উদ্গ্রীব। চারদিক থেকে অনুরোধ উপরোধ আসতে থাকলো। স্বামীজি দাঁড়িয়ে বক্তৃতা দিতে চেষ্টা করলেন, কিন্তু হট্টগোলের মধ্যে তিনি তার কণ্ঠস্বর অপরের শ্রুতিগম্য করতে ব্যর্থ হলেন। ক্রমবর্ধমান লোকের ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে তিনি অবশেষে 2-3টা নাগাদ একটা ছ্যাঁকড়া গাড়ি করে মঠে ফিরলেন। ফেরার পথে স্বামীজির সঙ্গী ছিলেন স্বামী নিরঞ্জনানন্দ ও শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী। পথে স্বামীজি বলতে থাকলেন, কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে পড়ে থাকলে কি হবে? এসব উৎসব প্রভৃতিরও দরকার, তবে তো মাসের ভিতর এ সকল ভাব ক্রমশ ছড়িয়ে পড়বে। যারা ধর্ম কি, আত্মা কি, এসব কিছুমাত্র বুঝতে পারে না, তারা ওই উৎসব আমাদের মধ্য দিয়ে ক্রমে ধর্ম বুঝতে চেষ্টা করে। মঠ আলমবাজারে থাকাকালীন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসব, যা ওপরে আমরা এর আগে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো, তার ঐতিহাসিক তাৎপর্য আমাদের বর্তমান এই আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1881 খ্রিস্টাব্দ থেকে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব প্রবর্তিত হলেও এই বাৎসরিক অনুষ্ঠান জনপ্রিয় হয়ে উঠেছিল 1894 খ্রিস্টাব্দ থেকে। প্রায় ওই বছর থেকেই উৎসব সংগঠনে মঠের সাধু ও ব্রহ্মচারীগণের ওপর অধিকতর দায়িত্ব এসে পড়েছিল। উৎসব অনুষ্ঠানের সাফল্যের মূলে ছিল ত্যাগী ও গৃহী ভক্তগণের যৌথ প্রচেষ্টা এবং দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতা। উৎসব সংগঠনের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের দায়িত্ব বহন করতেন মুখ্যত গৃহী ভক্তগণ, কিন্তু অনুষ্ঠান ব্যবস্থাপনায় মঠবাসীদের তত্ত্বাবধান ছিল যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ এবং সর্বজন সমাদৃত। 1895 খ্রিস্টাব্দ থেকে উৎসবের সংগঠনের নূতন মাত্রা সংযোজিত হয়েছিল। সুদূর আমেরিকা থেকে স্বামী বিবেকানন্দ তার নতুন নতুন ভাবনা ও অফুরন্ত উৎসাহ ও তেইজি প্রেরণা দ্বারা মঠবাসীদের সঞ্জীবিত করতে থাকেন। এই সঞ্জীবনী সুধায়
বলীয়ান হয়ে মঠবাসীগণ এবং বয়সে নবীন ভক্তগণ উৎসব অনুষ্ঠানে নতুন প্রাণের সঞ্চার করেন। এই বার্ষিক অনুষ্ঠান ও ধনী দরিদ্র, মূর্খ বিদ্বান, পাপী পুণ্যাত্মা, পুরুষ নারী সকলের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা প্রচারের জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে। জনসাধারণের মধ্যে মঠের সাধু ব্রহ্মচারীদের ভাবমূর্তি উজ্জ্বল হয়ে ওঠে। ফলত শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসব রামকৃষ্ণ ভাব আন্দোলনের পুষ্টি সাধন করে। কিন্তু 1897 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জন্ম মহোৎসবের পর দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের পক্ষ হতে ত্রৈলোক্যনাথ বিশ্বাস বিদেশ প্রত্যাগত স্বামী বিবেকানন্দের দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করেন। এ বিষয়ে পাদটিকা এরকম: শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের দিন 1897 দক্ষিণেশ্বর কালী মন্দিরে স্বামী বিবেকানন্দের প্রবেশ সম্বন্ধে কালীবাড়ি কর্তৃপক্ষ নীরব ছিল। 21শে মার্চ রবিবার ক্ষেত্রীর রাজা অজিত সিংহ, মিস্টার হ্যারিসন ও কয়েকজন সাধুভক্তের সঙ্গে স্বামীজি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান। খাজাঞ্চি ভোলানাথ মুখার্জি অতিথিদের সযত্নে সব স্থান পরিদর্শন করেন। মঠের একজন সন্ন্যাসী ও মিস্টার হ্যারিসন ইতিপূর্বে মন্দিরের সেবায়িত ত্রৈলোক্যনাথ বিশ্বাসকে তাঁর জানবাজারের বাড়িতে জানিয়েও এসেছিলেন। নির্বিঘ্নে এই পরিভ্রমণ শেষ হওয়ার পর ত্রৈলোক্যনাথ বিশ্বাস পত্রিকা মারফত জনসাধারণকে জানান যে স্বামী বিবেকানন্দের কালী মন্দিরে গমন মন্দির কর্তৃপক্ষের অনভিপ্রেত ছিল। প্রসঙ্গত উল্লেখযোগ্য এরকম যে এই ত্রৈলোক্যনাথ বিশ্বাস ছিলেন মথুরামোহন বিশ্বাসের পুত্র। পত্রপত্রিকায় হইচই পড়ে যায়। অবশ্য ওই বছর উৎসবে যোগদানকারী স্বামী বিবেকানন্দকে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে বা অন্য কোনো মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করতে কেউই সাহস করেনি। পরের বছর মঠ স্থানান্তরিত হয় গঙ্গার অপর তীরে বেলুর গ্রামে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য মঠের নিকটবর্তী উত্তর দিকের দাঁদের ঠাকুরবাড়ি প্রাঙ্গণে শ্রী ঠাকুরের আবির্ভাব উপলক্ষে সাধারণ উৎসব অনুষ্ঠিত হয়। এক বছরের মধ্যেই ওই ভূমিখণ্ডে উৎসব অনুষ্ঠিত হয়েছিল। অতঃপর প্রতি বছর শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব সংগঠিত হয়েছিল বেলুর মঠের বর্তমান নিজস্ব জমিতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজ এ পর্যন্তই।